গল্প ৭ রঙের রংধনু। লেখিকা আইদা ইসলাম কণিকা। শাওয়ার নিচ্ছে আর মনে সুখে গলা ছেড়ে গান গাইছে নির্ভানা। টিপ টিপ বর্ষা পানি পনেমি অ্যাগলে গাড়ি অ্যাগ লাগি দিল তো দিল কো তেরি ঈদ আয়। গান গাইতে গাইতে গোসল শেষ করে সে ভিজা চুলে আয়ানোর সামনে দাঁড়িয়ে বলে, হাউ ডে ইউ, तुम्हें এটা না হাকে নি চাই ব্যান্টার তুম ইতনি হাব সটার ডেকো নট ফেয়ার। ও আমি কত কিউট, আমার জামাইটা অনেক লাকি হবে, আর এমন ভেজা চুলে দেখলে সিউর বেচারা আমার মতো এত সুন্দর কিউট লক্ষ্মী বউ পাবে। নজর না লাগে মুঝে বলেই গান ধরল। কব वो दिन आएगा जब हम भी मेहंदी लगवाएंगे, ना जाने कब आएंगे और डोली में ले जाएंगे। हो कब वो दिन आएगा जब हम भी मेहंदी लगवाएंगे। হায় আম্মু যে কবে আমার বিয়েটা দিবে। ইস আমিও বউ সাজব, লাল টুকটুকে বউ সাজব। ভাবা যায় এগুলা। ও হাজবেন্ড তুমি শুনতে কি পাও? এ গান আমার ও এ গান। আর কিছু বলতে যাবে তখনই নির্ভানা কি হচ্ছেটা কি? তোর কোনো দিন বুদ্ধি হবে না এই রাতে 10টায় গোসল করে সর্দি জ্বর লাগানোর ধান্দা, তাই না? নির্ভানা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আম্মি জান আন্নে বুঝতেন নো, এত গরম যে ঘেমে টেমে একাকার হয়ে গেছি। নির্ভানার আম্মু বলে, এই মেয়ে তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে যে আমি বুঝবো না? নির্ভানা বলে, আম্মু আম্মু অনেক ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও নয়তো আমার পেটে পাকিস্তান আর ভারতের যুদ্ধ শুরু করে দিবে বজ্জাত ইঁদুর ছানাগুলো। নির্ভানার আম্মু মেয়ের এমন কথা শুনে হেসে বলে, খেতে আসার সময় অরিনকে ডেকে নিয়ে আসিস। আমি যাই। নির্ভানা বলে, আচ্ছা। তারপর সে ডাকতে যায় তার পেয়ারে বেহনা অরিনকে, গিয়ে বলে, অরিন সবুজ ঘাসের কালা ফড়িং কই তুই, ওই অরিনের বাচ্চি কই তুই? অরিন বিছানায় বসে বসে বই পড়ছিল, নির্ভানাকে দেখে বইটা রেখে বলে, তুই যে কানা আগে জানতাম না, আমি যে বই পড়ছি চোখে দেখছিস না। নির্ভানা বলে, ওমা কি বলিস, আমি তো জানি মানুষ কান দিয়ে দেখে চোখ দিয়ে শুনে। ফারিনের পাশে বসতে বসতে ফারিন বলে, কি? নির্ভানা বলে, এটাই সায়েন্স। অরিন তার বোনর দিকে তাকিয়ে বলে, বইন তুই মেডিকেলে চান্স পাইলি কেমতে, নিশ্চয়ই কোন ঘাবলা আছে। ঘুষ দিয়েছিস, কিন্তু টাকা পাবি কই তুই? তুই তো 1 নাম্বারের ফাকির। বাবা তো তোকে ঘুষের জন্য টাকা দিবে না আর আম্মু শুনলে তোকে পিটাবে। এই তুই তোর কিডনি তো বিক্রি করে দিস নাই তো এর জন্যই ওইদিন বলেছিলি আমার পেট ব্যথা করছে। নির্ভানা একটা মেকি হাসি দিয়ে বলে, তোর ধারণ একদম ভুল। পিঠে 2টা কিল দিমু, একটাতে তোর 2টা কিডনি ব্লক খাইব, আরেকটা খেয়ে তুই উগান্ডার মাঝখানে যাইয়া পড়বি, তারপর আমি উগান্ডা যেয়ে আরেকটা দিমু থাপ্পড়, সেটা খেয়ে উগান্ডা থেকে আবার বাংলাদেশে এসে টপকাবি ফাজিল মাইয়া। অরিন বাঁকা চোখ তাকিয়ে বলে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই বোন নাম জল্লাদ প্রাণীটাকে তুমি হেদায়েত দান কর। নির্ভানা বলে, আমিন আমিন। এখন খেতে চল নয়তো আম্মুর বিবিসি সংবাদ শুরু হয়ে যাবে, আর আমার এখন বিন্দু মাত্র ইচ্ছে নেই আম্মু বিবিসি এর সংবাদ শুনতে। অরিনও কথা বাড়ালো না। নিচে গিয়ে তারা খেতে বসে তখন নির্ভানার বাবা ইমদাদুল হক বলেন, নির্ভানা মামুনি, ক্লাস কেমন চলছে তোমার? নির্ভানা মুচকি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো পাপা। তা তোমার অফিস কেমন চলছে? ইমদাদুল হক হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। নির্ভানার আম্মু বলে, নীলু মাছের ঝোলটা একটু দাও তো। বাসার সার্ভেন্ট ফরিদা বলে, দিতাছি আফা। তারপর 11টা নাগাদ খাওয়া দাওয়া গল্প করে তারা যে যার মতো ঘুমাতে যায়। আর নিত্যদিনের মতো নির্ভানা বসে ডায়েরি লিখতে। এটা তার প্রতিদিনের স্বভাব।
নির্ভানা লিখছে, তারিখ 2রা মে 2021। আজ আমি আমার বান্ধবীরা আদিলা, নাহিদা আর ফারজানা 4জন কলেজ থেকে বের হতে হতে রাত হয়ে যায়। কিন্তু রাত হওয়ার পরে আকাশে ছিল ঝকঝকে পরিষ্কার কোটি তারার মেলা আর সেই উজ্জ্বল চাঁদখানা। বেশ ভালোই লাগছিল, মণিমুগ্ধকর দৃশ্য। কিন্তু এই গাড়ির কান্নাকাটির জন্য আমি আমার এত সুন্দর পরিবেশটা থেকে বাস্তব ফিরে আসতে বাধ্য হই, যদিও হাতে আমার প্রাণপ্রিয় ফোনটা ছিল। সামনে তাকিয়ে দেখি একটা বড় কার তেড়ে আসছে আমার দিকে। আমি তো ভেবেছিলাম আজ হয়তো আমার শেষ দিন, আমার দফা রফা করে দিবে এই কারটা। দোষটা অবশ্য আমারই ছিল, কারণ আমি আমার ফোনে ব্যস্ত ছিলাম আর রোড ক্রস করছিলাম। আমার বান্ধবীরা আমাকে অনেক ডেকেছে, কিন্তু আমি মরার মতো তাকিয়েছিলাম ফোনের দিকে। কি যে দেখছিলাম জানি না, কিন্তু হঠাৎই যখন গাড়িটাকে দেখি আমার পা ফ্রিজ হয়ে যায়, আর আমার ঠিক সামনে কারটা ব্রেক কষে। আলহামদুলিল্লাহ, এই যাত্রায় আমি বেঁচে যাই। আমার বান্ধবীরা দৌড়ে আসে আমার কাছে আর বলে, কিরে তোর লাগে নাই তো? আমি বলি, না, ঠিকই আছি। তখনই কারের গেট খুলে বেরিয়ে আসে এক সুদর্শন যুবক। চাঁদে আলোয়া তার সুন্দর মুখটা সেই লাগছিল খেয়েছিলাম এক দফা ক্রাশ। কিন্তু বেটা খচ্চর, খুবই হুতুম পেঁচার মতো মুখ করে বলে, মারার এত শখ জাগছে তো অন্য গাড়ির সামনে গিয়ে মরেন। বুঝি না আজকাল এমন রিলেশন করবই কেন আর মরবি কেন? তার কথাটা আমার মোটেও ভালো লাগেনি, তাই আমি বলেছিলাম, কাকু আপনি অন্য গড়ির নিচে পড়েন, আমি মরে যাই। আপনি জানেন আমার রিলেশন ছিল, বা আমি সুসাইড করার জন্য মাঝপথে দাঁড়িয়ে আছি। বেশি বুঝেন কেন? সে আমাকে মাথা থেকে পা অবধি দেখে বলে, ও তাহলে কিসের জন্য গাড়ির নিচে মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলেন আপনি? আমি হাসি দিয়ে বলি, আপনার মতো স্পনঞ্জিলা আর কুতুব মিনারের সাথে পরিচয় হওয়ার জন্য। তখনই আদিলা বলে, সরি স্যার, আসলে ও একটু এমনই, কিছু মনে করবেন না। আমি বলি, ওই চুপ, আমি এমনই মানে কি বুঝতে চাচ্ছিস? তখনই সেই ছেলেটা বলে, আপনি এমনই মানে দ্বারা উনি বুঝতে চাচ্ছে আপনি একজন ঝগড়াটে মেয়ে। আমি রেগে গিয়ে বললাম, আমি ঝগড়াটে ভালো, আর আপনি কি? আপনি তো ঘাটতারা পাবিলক, কতুব মিনার, পাজিনেউল, মির্জাফর, ইতিহাস নাম লম্বা রাজহাঁস, রাত কানা বাদুর, স্পনঞ্জিলা, কোনো ব্যাংহুদাই লাফান। দোয়া করি আপনার কপালে যেন এমনই ঝগড়াটে বউ জোটে, যে আপনার ঘাড়ের উত্তারা রগটা টেনে টেনে সোজা করে দিবে যত সব ফাউল কথা। বলেই ওদের নিয়ে চলে আসলাম। একবার পিছনে ফিরে দেখি সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে কারে উঠছে। তখনই নাহিদা বলে, ভুলটা কিন্তু তোর ছিল জানভি, যদি তোর কিছু হয়ে যেত। নির্ভানার আরেক নাম জানভি। আমি বলি, তো কি হতো? মরে যেতাম, তারপর তোরা 40 খেতে পারতি। ফারজানা বলে, তোর সাথে কথা বলাই বেকার। তারপর বাসায় এসে শাওয়ার নেই। ডায়েরি লেখা শেষে নির্ভানা ভাবছে আজকের দিনে যা যা ঘটল তা সব মিলিয়ে আজকের দিনটার নাম কি দিবে। অনেকটা সময় ভাবার পর ঠিক করলো মুন লাইট। তারপর সে লাইট অফ করে পাড়ি দিল ঘুমের রাজ্যে। সকাল 8:45 বাজে, কিন্তু নির্ভানা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে আর স্বপ্ন দেখছে। তখনই নির্ভানার আম্মু তাকে ডাকতে আসে। অনেক ডাকার পরও যখন নির্ভানা উঠে না, তখন তার মা তার মুখ পানির ছিটা দেয় আর সে ধরপড়িয়ে উঠে বসে আর এদিক ওদিক তাকিয়ে বলে, আমার লেহেঙ্গা, আমার বর, আমি তো দৌড়াচ্ছিলাম, আমি এখানে কি করি? এর মানে এইটা স্বপ্ন ছিল? নির্ভানার মা ভ্রু কুঁচকে বলে, তোর কি হয়েছে? কি বলেছিস? লেহেঙ্গা, বর, দৌড়াচ্ছিলাম, পাগল হয়ে গেলি নাকি? নির্ভানা রেগে বলে, তোমাকে কেন বলবো? তুমি তো আমার ঘুম দেখতে পারো না। এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আমি আমার বিয়ের মণ্ডপ থেকে লাল টুকটুকে বউ সেজে লেহেঙ্গা নিয়ে দৌড়ে পালাচ্ছি বলিউড নায়কদের মতো, আর তুমি এসে আমাকে জাগিয়ে দিলে।
কেন মা, কেন? কেন? নির্ভানার মা বলে, একটা দিব না, এমন ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে নিচে পড়ে যাবে। জানিস কয়টা বাজে? কলেজ যাওয়ার ইচ্ছে নেই নাকি? নির্ভানা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:57 বাজে। সে চিৎকার করে লাফিয়ে বিছানা থেকে নামে আর জামা বের করতে করতে বলে, আম্মু উই, আমাকে আগে কেন ডাকলে না? আজকে নতুন প্রফেসর আসবে, আহহ লেট হইলে আদিলা ওরা আমাকে চায়নায় কেঁচু বানিয়ে কুরিয়ার করে দিবে আহহ। বলেই দৌড়। আর নির্ভানার মা বলে, তুই যে কবে বড় হবি আল্লাহ ভালে জানে। 2 দিন পর যাবি শ্বশুর বাড়ি, তখন কি করবি? নির্ভানা ওয়াশরুমের দরজা দিয়ে নিজের মাথাটা হালকে বের করে বলে, সত্যি 2 দিন পর আমার বিয়ে? নির্ভানার মা বলে, তোর বিয়ে করারা এত সব দ্বারা দেখাচ্ছি মজা। নির্ভানা ঠাসস করে দরজাটা লাগিয়ে দিয়ে বলে, বিয়ে করারা শখ নাই, কে চাইবে জেনে শুনে অন্য একজনের বাসায় বাসানকুসন মাজতে? আমি বাপু এইসবে নাই, আমার তো ইচ্ছা বউ সাজার, যাও এখন তুমি। নির্ভানার মা বুঝতে পারছে না মেয়ের এমন কথা শুনে হাসবে না কাঁদবে। অরিন এসে বলে, আম্মু বাই, আমার স্কুলের জন্য লেট হচ্ছে। সে অরিনকে নিজের কাছে নিয়ে এসে বলে, বাই না, আল্লাহ হাফেজ না বলতে বলছি। অরিন বলে, ওকে মেরি মা, আল্লাহ হাফেজ, এখন যাই, স্কুল থেকে এসে তোমার বিবিসি এর নিউজ শুনব। তার আম্মু বলে, তোকে কে বলল আমি বিবিসি এর নিউজ বলি? অরিন কিছু বলতে যাবে, তখনই নির্ভান দৌড়ে আসে আর বলে, আম্মু নিচে গিয়ে টোস্টার কফিটা দাও প্লিজ, নয়তো আজ আর আমার খাওয়া হবে না। নির্ভানের কথা শুনে তার আম্মু আর অরিন চলে যায়। অরিন বেরিয়ে গেল স্কুলের জন্য আর নির্ভানা ভার্সিটির জন্য। রাস্তায় যাওয়ার পথে দেখে আদিলা, ফারজানা, নাহিদা দাঁড়িয়ে। নির্ভানাকে আসতে দেখে নাহিদা বলে, ওই তোর জন্য আর দাঁড়াবো না, কি করছিল তুই এত লেট কেন? আদিলা বলে, ঠিক বলেছিস। ফারজানা বলে, কিরে জানবি তোর আসতে লেট হলো কেন? নির্ভান লম্বা শ্বাস ফেলে বলে, বিয়ের স্বপ্ন দেখছিলাম, লেহেঙ্গা নিয়ে বিয়ের আসর থেকে পালাচ্ছি বলিউড নায়কদের মতো। আদিলা বলে, তোর ঈশানের কাছ থেকে এত বড় ধোঁকা খাওয়ার পরও পেট ভরেনি? নির্ভানা হাঁটতে লাগলো আর বলে, দেখ ওই তেলাপোকা ছাছড়া লুচ্চা হাতিটার কথা আর বলবি না। আর আমি জানতাম না কি ও আমার সাথে টাইম পাস করে, আর সব করেছে টাকার জন্য। আর সব ছেলেরা এক না। আদিলা বলে, আমার তো আজও মনে পড়লে হাসি পায়, কি অপমানটাই না করেছিলি সবার সামনে। হা 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 হা। নির্ভানা ডুব দিল সেই দিনটায়। ঈশান তার বিয়ে করা নতুন বউয়ের মুখে সবে একটু মিষ্টি তুলে দেয়। আর তখনই বিয়ে বাড়িতে প্রবেশ করে ঈশানের তখনকার জিএফ নির্ভানা। আর তার পিছনে তার বেস্ট ফ্রেন্ড আদিলা। নির্ভানা যাওয়ার সময় একটা ওয়েটারের কাছ থেকে জুসের গ্লাস নিয়ে গিয়ে ঈশানের মুখে ছুঁড়ে মারে। সবাই তো অনেক অবাক। ঈশান নির্ভানাকে দেখে অনেক ঘাবড়ে যায়। নির্ভানা বলে, শুধু মিষ্টি কেন, পোলাও রোস্ট খাইয়ে দে হারামি। ঈশান তেড়ে গিয়ে বলে, এটা কি ধরনের অসভ্যতামি? নির্ভানা চিৎকার করে বলতে লাগে, ওই একদম চুপ, একটা কথা বললে এমন জুতা পেটা করব না, এই মুখ আর কাউকে দেখাতে পারবি না, ইভেন তোর লোভী বাবাও তোকে চিনতে পারবে না। তোকে বোম্বাই মরিচের জুস খাইয়ে মরুভূমিতে রেখে আসা উচিত। হাতির 4 নাম্বার বাচ্চা। নির্ভানা ঈশানের বউকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে দুনিয়ার সবচেয়ে খারাপ, ফালতু একটা ছেলে। এই বজ্জাতটা আমার সাথে বিয়ে ওয়াদা করেছিল, 5 বছর পর নাকি আমাকে নিয়ে ইংল্যান্ডে যাবে, সেখানে গিয়ে আমাদের বিয়ে করবে। কি ভেবেছিলি তুই আমি জানতে পারবো না? আর মেয়ে বলে কি কান্না করব, চুপ থাকবো? কাউকে কিছু বলবো না, চুপচাপ সব মেনে নিব। আমি নির্ভানা থাপ্পড়িয়ে 64টা দাঁত ফেলে দিব।
তখনই ঈশানের বেস্ট ফ্রেন্ড বলে, দাঁত তো 32টা থাকে, তাহলে 64টা বলছো কেন? এই মেয়ে পাগল, কেউ ওর কথা বিশ্বাস করবেন না। পরিস্থিতি সামাল দিতে তখনই নির্ভানা বলে, ওই আমি পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী শুদ্ধ পাগাল। পাবানোর প্রথম মেন্টাল ছিল তোর নানার দাদার দাদার নানার নানার দাদা। একটা কথা বলবি, তোকে ময়লার ড্রেনে চুবাবো। ঈশানের বন্ধু চুপ হয়ে যায়। ঈশান তো চুপ, সবাই তো শুধু তাকিয়েছিল নির্ভানার দিকে। আর আদিলা মনে মনে বলছিল, আল্লাহর রক্ষা কর। নির্ভানা ঈশানের বউয়ের বাবাকে বলতে লাগে, আঙ্কেল আমার কথা মনে রাখবেন। এই শয়তান, ইঁদুরের ছানা, প্রথমে তো আপনার টাকাগুলো দুমড়ে মুচড়ে খাবে, তারপর আপনাদের বাড়িটাকে খাবে, তারপরও যদি এর পেট না ভরে আপনার আর আপনার মেয়ের কিডনি বিক্রি করে তারপর খাবে। ঈশান্ত চোখ মুখ খিচে বন্ধ করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। নির্ভানা বলতে লাগে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই জন্মেই তুই আমার পায়ে পড়ে আমার কাছে ভিক্ষা চেয়ে মাফ চাইবি। আর আমি তোকে ভিক্ষাও দিব না। কিরা পড়বে তোর ওপর, শালা হাতি, কালা বনু জঙ্গলি, বিষ পিঁপড়ার, কবুতরের ঠ্যাং, চিড়িয়াখানার ভাল্লুক, হিমালয়ের শামুক, তরপায় তরপায় মরবি তুই। তোর গুটি বসন্ত, ডায়রিয়া, কলেরা, চিকনগুনিয়া, টাইফয়েড, ডেঙ্গু সব একসাথে হবে, বাঁচবি না তুই। ঈশানের বাচ্চা, তোর একসাথে 36টা বাচ্চা হবে আর সবগুলো মিলে তোকে টাকলা করে দিবে, আর পরে আমি এসে তোর মাথায় গোবর লাগাবো। অভিশাপ দিলাম। জোরে চিৎকার করে আদিলা বলেছিল, আমা হয়ে গেছে, যাওয়া যাক এবার। নির্ভানা তার মাথার চুলগুলো খামছে ধরে চোখ বন্ধ করে থাকে কিছু সময়, তারপর আশেপাশে তাকায় আর হুট করে একটা চেয়ার উঠিয়ে ঈশানের দিকে উঁচু করে বলে, তোকে তো আমি। ঈশান তো ভাবে সত্যি বুঝিসে গেল। নির্ভানা চেয়ারটা ফ্লোরে ছুঁড়ে মিষ্টির প্লেট হাতে নিয়ে ঈশানের সামনে যায়, সে কিছু বলতে যাবে তখনই মিষ্টি মুখে ভরে দেয়, তারপর ঈশানের পায়ে জোরে একটা লাথি মেরে চলে যায় আদিলাকে নিয়েও। সেদিন কি হলো কেউ কিছু বুঝতে পারছিল না, কিন্তু অনেক বড় সুনামি যে এসে গেছে সেটা ওইদিন সবাই বুঝতে পারছে। এরপর আর নির্ভানা কারো সাথে রিলেশনে জড়ায় নেই, তার স্বপ্ন একটা কিউট হাজবেন্ড হবে আর তার সাথে জমিয়ে সংসার করবে। এই সব ভাবছিল তখনই নাহিদা বলে, কিরে কোথায় হারিয়ে গেলি? নির্ভানা দুষ্ট হাসি দিয়ে বলে, মনে মনে ভাবছি যদি আমরা মতো এত সুন্দর একটা মাইয়ের জামাইটা কত লাকি হবে। আহ। আদিলা বলে, স্বপ্ন জগৎ থেকে বেরিয়ে আয়। এমন না হয় তোর হাজবেন্ড তোকে বকে উগান্ডা পাঠায়। আর চল, নতুন প্রফেসরের জন্য ফুল কিনি, স্বাগত জানাতে হবে তো নাকি? নির্ভানা বলে, ওই আমি ফুল কিনবো না, একটা ফুলকপি কিনে দিমু। এই ফুল দিলে শেষে এর জায়গা হবে ময়লার ঝুড়িতে। আর আমি আমার টাকাকে অনেক ভালোবাসি। আদিলা বলে, হ্যাঁ তা আমাদের জানা আছে, তাই তো তোর ভাইয়ার কাছ থেকে প্রতিদিন টাকা এনে টাকা উড়াস। নির্ভানা বলে, হুবহু জানিস কত যুদ্ধ করতে হয়, শয়তানটা আমার টাকা যে কত মারছে। কয়দিন তো শান্তিতে ছিলাম। টরে গেছে সাহবে, কাল পরশু আসবে। আদিলা হাসছে। সবাই একসাথে ফুল কিনে তারপর যেয়ে দেখে তাদের নতুন টিচার অলরেডি চলে এসেছে। আদিলা রাগী চোখে তাকিয়ে বলে, তোর জন্য লেট হয়েছে। নির্ভানা বলে, ভালো হইছে, এর জন্য কোনো কিছু অশুদ্ধ হয়ে যায়নি। কিন্তু সে অন্যদিকে তাকিয়ে আছে। নির্ভানা সাহস জুগিয়ে বলে, স্যার আসবো? টিচার কারো কণ্ঠ শুনে পিছনে তাকায়। আদিলা, নির্ভানা, নাহিদা, ফারজানা সবাই অবাক, এটা তো সেই কালকের কুতুব মিনার। নির্ভানা ভয় শেষ। এই তো কালকের সেই কুতুব মিনার। কালকে কত কিছুই না বলছে, কিন্তু সেও কম বলেনি। টিচার বলে, আসো। তারপর সবাই তাকে ফুল দিয়ে সিটে বসতে গেলে টিচার বলে,
আমি বসতে বলেছি। নির্ভানা বিরক্ত হয়ে বলে, তোর স্যার কি করব? টিচার বলে, এটা ভার্সিটি কারো বাসা না, আর ভদ্রতা বজায় রাখুন, আর নিয়ম মতো ক্লাসে আসুন, আর ফার্স্ট টাইম তাই কিছু বললাম না। যান সিটে গিয়ে বসুন, আর ক্লাসে মনোযোগ দিন। নির্ভানা তাকে মনে মনে গালি দিতে দিতে সিটে গিয়ে বসে। কুতুব মিনার, হুতুম পেচার নানা, রাত কানা বাদর। দেখতে তো মাশা আল্লাহর ব্যবহার নাউজুবিল্লাহ। তারপর সে তার পরিচয় দিতে লাগল। আমি অদ্দরিদ খান। আমি প্রফেশনাল টিচার না, ভার্সিটিটা প্রাইভেট ভার্সিটি প্লাস মামার ভার্সিটি হওয়ায় সব মিলিয়ে ছোট একটা সময় পার করব তোমাদের সাথে। তো আশা করি সবাই ভালো করেই পড়ায় মনোযোগ দিবে। তখনই অমিত ক্লাসের একটা ছেলে দাঁড়িয়ে বলে, স্যার এর মানে এটাই আপনার ফার্স্ট টাইম? অদ্দরিদ বলে, হ্যাঁ। তা তোমার নাম কি? অমিত বলে, অমিত। তারপর সবাই এক এক করে পরিচয় হয়। আর ওইদিকে নির্ভানা তাকিয়ে আছে বাইরের দিকে, তার মন ক্লাসে নেই। সে নিজের জগৎ নিয়ে ব্যস্ত, যত যাই করুক বা বলুক মন খারাপ তার এখন হয় ঈশানের জন্য। তখনই কারো ধমকে নির্ভানা ভয় পেয়ে যায় আর উঠে দাঁড়ায়। অদ্দরিদ বলে, সমস্যা কি তোমার? এভাবে বাইরে তাকিয়ে আছো কেন? এখানে যে ক্লাস হচ্ছে সেটায় মনোযোগ দাও। নির্ভানা কিছু বলতেও পারে না, মুখ চেপে সহ্য করে বলে, ওকে স্যার। বলেই বসতে গেলে আরেক ধমক অদ্দরিদ বলে, আমি বসতে বলেছি? নির্ভানা মাথা নিচু করে বলে, সরি স্যার। অদ্দরিদ বলে, নেক্সট টাইম যেন এমন কিছু না হয়, তাহলে আর ছাড় দিব না। তার নাম কি? নির্ভানা মনে মনে বলে, একবার তুমি একবার আপনি, পাগল নাকি? তখনই অদ্দরিদ বলে, এই যে মিস। কিন্তু নির্ভানার সেদিকে খেয়াল নেই। তখনই অদ্দরিদ ডেস্কে জোরে চাপড় মারে আর নির্ভানা ভয়ে থতমত খেয়ে বলে, নির্ভানা। অদ্দরিদ রেগে বলে, গেট লস্ট। নির্ভানা বলে, সরি স্যার, আর হবে না। কিন্তু অদ্দরিদ তো অদ্দরিদ ইসে বলে, তুমি ক্লাসে থাকলে ক্লাসে তো মনোযোগ দিবেই না, উল্টো সবাইকে বিরক্ত করবে, সো গেট আউট ফ্রম মাই ক্লাস। নির্ভানা মনে মনে বলে, আমি কি কাউকে খোঁচা মারছি? নির্ভানা কিছু বলতে যাবে তখনই অদ্দরিদ বলে, আই সেড গেট আউট। নির্ভানা মাথা নিচু করে বেরিয়ে যায়। আদিলা, নাহিদা আর ফারজানার অনেক খারাপ লাগে। এই প্রথম নির্ভানাকে কেউ এইভাবে ভর ক্লাসের সামনে অপমান করল। নির্ভানার চোখ মুখ লাল হয়ে গেছে রাগে, আর তার ফলে চোখ দিয়ে 2 ফোঁটা জল ফেলে সেটা মুছে মনে মনে বলে, দেখে নিব তোকে মি। হৃদের বাচ্চা, অদ্দরিদ। অদ্দরিদ সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার ক্লাসে ফাঁকি চলবে না, মাইন্ড ইট। আর হ্যাঁ, ক্লাস টপার কে? তখন একটা মেয়ে দাঁড়িয়ে বলে, স্যার, যাকে আপনি মাত্র ক্লাস থেকে বের করে দিলেন। অদ্দরিদ কিছু সময় চুপ থেকে বলে, তো শুরু করা যাক। আর অন্যদিকে অদ্দরিদ ক্লাস শুরু করে দেয়। অন্যদিকে নির্ভানা দাঁড়িয়ে আছে ক্লাসের বাইরে। তখনই অর্ণব, তাদের এক সিনিয়র, নির্ভানাকে বাইরে দেখে সে নির্ভানার কাছে এগিয়ে আসে। অর্ণবকে দেখে নির্ভানা বলে, আসছে উজবুক, এখনই শুরু করবে বকবক। নিজের সাথে নিজেই বিড়বিড় করছে। আর তখনই অর্ণব গিয়ে বলে, হাই ডিয়ার, কেমন আছো তুমি? নির্ভানার উত্তর না দিতে চাইলেও বাধ্য হয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। অর্ণব বলে, এইটা ঠিক না, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে তাকে জিজ্ঞেস করতে হয় কেমন আছো। নির্ভানা একবার মাথা থেকে পা পর্যন্ত অর্ণবকে দেখে বলে, আপনার তো কথাও ব্যান্ডেজ নেই, বা মুখও শুকনা লাগছে না, আর আপনি অনেক হেসে কথা বলছেন, এর মানে নিশ্চিত ভালো আছেন।
অর্ণব হালকা হাসি দিয়ে বলে, তুমি সত্যি অন্যরকম। নির্ভানা বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তখনই অদ্বৈত বলে, তোমাকে ক্লাস থেকে বের করা হয়েছে পানিশমেন্ট দেওয়ার জন্য নাকি গল্প করার জন্য? আর তুমি, অর্ণবকে উদ্দেশ্য করে, তুমি এখানে কি করো? এটা তো ক্লাস টাইম। অর্ণব আমতা আমতা করে বলে, সরি স্যার আসলে। অদ্বৈত বলে, আসল নকল কি করছো? যাও ক্লাসে যাও। আর তুমি মিস নির্ভানা ক্লাসে আসো বলেই ক্লাসে চলে যায়। নির্ভানা ক্লাসে ঢুকতে যাবে তখনই অদ্বৈত বলে, ক্লাসে ঢুকার আগে টিচারদের থেকে পারমিশন নিতে হয়, তা নিশ্চয়ই আপনার জানা মিস। নির্ভানা নির্ভানা বলে, স্যার আপনি তো মাত্র বললেন আসতে। অদ্বৈত রেগে বলে, শাট আপ। আপনাকে আসতে বললেও আপনার এটা দায়িত্ব যে আমার থেকে পারমিশন নেয়ার। নির্ভানা তো পারে কেঁদে দেয় আর ক্লাসে পিন নীরবতা, সবাই চুপ, কারো মুখ দিয়ে টু শব্দ তাক বেরোচ্ছে না। নির্ভানা সেখানে দাঁড়িয়ে থাকলে অদ্বৈত বলে, যান নিজের জায়গায় গিয়ে বসুন। নির্ভানা ধন্যবাদ দিয়ে নিজের সিটে গিয়ে বসে। পানিতে তার চোখ টলমল করছে। আদিলা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে অদ্বৈতের দিকে। অদ্বৈত ক্লাস করাচ্ছে কিন্তু হাজার চেষ্টার পরও নির্ভানা ক্লাসে মনোযোগ দিতে পারছে না। ক্লাস শেষ করে অদ্বৈত চলে যায়। আর নির্ভানা নিজের ব্যাগে মুখ গুজে কান্না করে দেয়। আদিলা নির্ভানার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, দেখ আজ তোর বাচ্চামির জন্য এমন হচ্ছে নির্ভানা। নির্ভানা মুখ তুলে একবার তাকিয়ে আবার আগের ন্যায় বেগে মুখ গুজে দেয়। ক্লাসের কেউই অদ্বৈতের এমন অদ্ভুত ব্যবহার নির্ভানার সাথে মেনে নিতে পারছে না। নির্ভানা উইদিন আর তেমন কারো সাথে কথা বলেনি সে। নিজের মতোই ছিল চুপচাপ। ভার্সিটি থেকে বাসায় ফিরে দেখে তাদের বাসার সামনে একটা গাড়ি। নির্ভানা ভাবে হয়তো তার ভাইয়া চলে আসছে। কিন্তু না, বাসায় গিয়ে দেখে এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা বসে আছে। তার মা কান্না করছে আর তার বাবাও এই সময় বাসায়। ব্যাপারটা তার তেমন ঠিক লাগলো না। সে ভিতর যায় আর নির্ভানাকে দেখে তার মা ছুটে এসে তাকে তাদের সামনে নিয়ে যায় আর বলে, এই হলো আমার বড় মেয়ে নির্ভানা ভাইয়া। ভাইয়া ডাকটা শোনার পর নির্ভানা বুঝতে পারল এটা তার মামায়ের, মানে পাশে বসা মহিলাটা তার মামি। কিন্তু নির্ভানার জানা মতে তার বাবা এতিমখানা থেকে বড় হয়েছে, তারপর নিজেকে গড়ে তোলে। তার বাবা আর তার মার বিয়েটা হয়েছিল ভালোবেসে। কিন্তু যখন সেটা তার নানা ভাই জানতে পারে তখন সে তাদের মেনে নেয়নি। সে অন্য সবাইদের মতো বলেছিল তাদের বেরিয়ে যেতে। তখন তার বাবার একটা অফিসে কলিগের কাজে নিযুক্ত ছিল। আর এখন তার নিজের অফিস আছে। সত্যি ভালোবাসার মানুষটা পাশে থাকলে সব পারা যায়। আর উইদিন তার মা তার বাবার হাত ধরে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। এইসব নির্ভানার তার মার মুখে থেকেই শোনা। নির্ভানা এইসব ভাবছিল আর তখনই তার মা বলে, নির্ভানা। নির্ভানা কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসে আর বলে, জি আম্মু বল। নির্ভানার মা বলে, দেখ তোর মামা। নির্ভানা সালাম দেয়, তারপর কিছু কথা বলে। কিন্তু নির্ভানা আর কিছু না ভেবেই জিজ্ঞেস করে বসে, আচ্ছা আম্মু, মামা এতদিন পর আমাদের বাসায় কিভাবে? কর্তা নির্ভানা সেভাবে না বললেও এতে তার মা সহ মামা মামি সবারই খারাপ লাগছে। নির্ভানার মামা বলে, নির্ভানা মামুনি, তোমার নানা ভাইয়া খুব অসুস্থ, অনেক কষ্টে তোমাদের খুঁজে পাওয়া, সে তার মেয়েকে দেখতে চায়। আমরা তোমাদেরই নিতে এসেছি। নির্ভানার বাবা বলে, ইউসুফ ভাইয়া আপনি ওদের নিয়ে যান, আমি যাব না, আমার কাজ আছে অনেক। ইউসুফ বলে, ভাইয়া সব ভুলে কি যায় না? তার বাবা কিছু না বলে উঠে দাঁড়িয়ে বলে, এসেছেন, রাতের খাবার খেয়ে যাবেন। আমার একটা জরুরি মিটিং আছে, আসছি।
বলেই চলে যায়। নির্ভানার মাও কিছু বলতে পারে না, কি করে বলবে, কম অপমানিত তো হয়নি সেই ইউসুফও তাকে হাজারটা কথা আর গালিগালাজ করেছে। নির্ভানাও বলে, আম্মু ক্ষুধা লাগছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তার মামা মামি দুজনেই এখন বসে আছে, তা দেখে নির্ভানা বলে, আম্মু মামা মামি রাতে খেয়েই যাবে মনে হচ্ছে, যাও রান্না বসিয়ে দাও। মুচকি হাসি দিয়ে কথাটা বলেই নির্ভানা নিজের রুমে চলে আসে। নির্ভানার আম্মু বলে, ভাইয়া তোমরা বসো, আমি একটু আসছি। বলেই নির্ভানার রুমে যায়। নির্ভানা মাত্র নিজের হিজাব থেকে পিন খুলছিল তখনই তার আম্মু রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে তার গালে একটা চড় বসিয়ে দেয় আর বলে, জীবনে বড় হবি না তুই? তোকে এই শিক্ষা দিয়েছি আমি? বড়দের সাথে এভাবে কেউ কথা বলে? নির্ভানা, তুই এখন ছোট ক্লাস 10-এ পড়ুয়া মেয়ে না, তুই এখন বেশ বড়। ম্যাচিউর হবি কবে? 2 দিন পর যাবি পরের বাসায়, কমন সেন্স বলতে কিছু নেই তোর মাঝে? আগে তো তুই এমন ছিলি না, আর অরিন তো তোর ছোট, কই অরিন তো তোর মতো বেশি কথা বলে না। ওর কাছ থেকে তো শিক্ষা নিতে পারিস। আর এরকম জানি কখনো না দেখি। বলেই বেরিয়ে যায় রুম থেকে। নির্ভানার অনেক খারাপ লাগছে অদ্দরিদের সকালের ব্যবহার, আর এখন তার আম্মু সব মিলিয়ে তার কান্না পাচ্ছে। সে তো সেভাবে মিন করে বলতে চায়নি। অরিনের স্কুল বাসও কিছু সময় পর তাকে বাসায় দিয়ে যায়। তারপর সে বাসায় এসে তার মামা মামিকে পেয়ে জমিয়ে গল্প করতে লাগে। রাতে অরিন নির্ভানাকে খেতে ডাকতে আসলে সে সাফ সাফ বলে দেয় সে খাবে না, মাথা ব্যথা করছে। তার মা পরে বুঝতে পারছে সে বেশি বেশি করে ফেলেছে, তার জন্য মেয়েটা খেল না। রাত 02:37 বাজে। নির্ভানা ছাদের রেলিং বসে আছে, বাতাসে চুলগুলো উড়ছে, চোখে পানি। এত রাতে একা একা ছাদে বসে আছে, কিন্তু ভয় লাগার বদলে তার ভালোই লাগছে। আদিলা আর তার মার কথাগুলো সে ভাবছে। সত্যি কি সে বেশি বাচ্চামো করে, বেশি দুষ্টামি করে? নির্ভানা সারাদিন হাসি খুশি কাটালেও রাতে তার মনে পড়ে হাজারো কথা, হাজারো স্মৃতি। আগে নির্ভানা চুপচাপই থাকতো, বই নিয়েই কাটত তার সারাদিন। কিন্তু ঈশানের চিট করার পর থেকে সে বদলে যায়, নিজের দুঃখগুলোকে সরিয়ে রেখে ভালো থাকার কারণ খুঁজতে লাগে। বন্ধু মহলে হাসাহাসি করে, কিন্তু হাসতে হাসতে তার চোখ দিয়ে পানিও গড়িয়ে পড়ে, সেটা সবাই খুশির পানি হিসেবেই দেখে। আসলে আমাদের মেয়েদের ফ্রি মাইন্ডের হতে নেই, এই সমাজ আমাদের ফ্রি মাইন্ডের হওয়াটা মানতে নারাজ। আমরা সবার সাথে কথা বলতে পারবো না, এইটা পারবো না, এইটা পারবো না, এটা পড়িস না, এটা পড়িস না। কিন্তু অপরদিকে ছেলেরা তো ভালোই, ছেলেদের জীবনও সহজ না, কিন্তু মেয়েদের চেয়ে অনেক বেশি ভালো। মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, তাদের অন্য বাড়িতে চলে যেতে হয়। নির্ভানা ভাবছে তার ভাই সামিরি কত ভালো। নির্ভানা ছাদে বসে আছে আর আকাশ পানে চেয়ে আছে। তখনই কেউ তাকে পিছে থেকে ধাক্কা দেয়, কিন্তু নিচে ফেলে দেয় না। নির্ভানা প্রথম ভয় পেলেও পারফিউমের ঘ্রাণ পেয়ে বুঝতে পারল এটা আর কেউ না, তার ভাই সামির। নির্ভানা ধীর কণ্ঠে বলে, কি করে, কখন ফিরলি? সামির বলল, একটু আগেই। তুই ভয় পাসনি? নির্ভানা চুপ। সামিরও নির্ভানার সাথে তাল মিলিয়ে রেলিংয়ে চেপে বসল। সামির বলে, আমি তো প্রথম দেখে ভেবেছিলাম হয়তো কোনো তেঁতুল গাছের শাকচুন্নি বসে আছে। নির্ভানা তাও চুপ। সামির নির্ভানার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? নির্ভানা এখন সামিরের দিকে তাকায়, বোনকে এমন আহত অবস্থায় দেখে আঁতকে উঠল সামির। তাড়াতাড়ি রেলিং থেকে নেমে জোর করে নির্ভানাকেও নামাল। সামির জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? কে কি বলেছে বল আমাকে, দেখ কি হাল করি আমি তার। নির্ভানা আস্তে আস্তে বলে, কেউ কিছু করেনি বা বলেনি, এমনি। সামির বলে,
দিব একটা কানের নিচে, তাহলে বুঝতে পারবি। নির্ভানা কিছু না বলে তার ভাইকে ধরে ডুকরে কেঁদে উঠে। আর কিছু না বলেই নিজের রুমে চলে যায়। সামির অনেক ডাকে কিন্তু নির্ভানা চুপচাপ নিজের রুমে গিয়ে লাইট অফ করে দিয়ে বালিশে মুখ গুজে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে তার মনে নেই। সকালবেলা 11টা নাগাদ তার ঘুম ভেঙে। ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। ফ্রাইডে হওয়াতে বজ আর কোনো প্যারা নেই। নির্ভানা উঠে ব্রাশ নিয়ে বাগানে গেল। দেখে কেউ পানি দিচ্ছে তার গোলাপের গাছগুলোতে। নির্ভানা ভাবে হয়তো সামির তাই বলে। ভাইয়া, এই ভরদুপুরে অবুঝ বাচ্চাদের মতো গাছে পানি দিচ্ছিস কেন? ছেলেটা সামনে ঘুরতেই আকাশ থেকে টপকায় নির্ভানা, কারণ এটা আর কেউ না, অদ্দরিদ। নির্ভানা ভয় পেয়ে যায়, কারণ সে তার বন্ধুদের থেকে শুনেছে ভরদুপুরে নাকি ভূত থাকে, আর তার উপর চুল খোলা। নির্ভানা ভয় চিৎকার দিয়ে বাসায় ঢুকতে ঢুকতে ভূত ভূত বলে চিৎকার করতে লাগল। নির্ভানার বাবা মেয়ের এমন চিৎকার শুনে নিচে আসে, সাথে সামির আর নির্ভানার মাও। সামির বলে, কি হয়েছে তোর এই ভর দুপুরের, আবার তোকে কোন ভূতে ধরল? নির্ভানা বলে, বাগানে বাগানে ভূত। দরজার দিকে আঙুল দিয়ে আর তখনই বাসায় প্রবেশ করে অদ্দরিদ। আর নির্ভানা সামিরের পিছনে গিয়ে লা হাওলাওয়ালা পড়ছে আর ভয় কাঁপছে। অদ্দরিদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আর অরিন নিজের রুম থেকে এক দৌড়ে নিচে এসে বলে, কোথায় ভূত, কোথায়, আমাকে বল, আমি ভূতের সাথে তোর বিয়ে দিয়ে দিব। কোথায় ভূত? তখনই নির্ভানার বাবা বলে, আহহ, হচ্ছেটা কি? সামির নির্ভানার দৃষ্টি অনুসরণ করে দেখে সে অদ্দরিদকে দেখে ভয় পাচ্ছে। সামির গিয়ে অদ্দরিদের সামনে দাঁড়িয়ে বলে, বাবা, তুমি তো ওকেই চিন, তোমার বন্ধু আখিল আঙ্কেলের ছেলে আর আমার বেস্ট ফ্রেন্ড। কালকে রাতে বাসায় আসার সময় দেখি ওর গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই ওকে আমার সাথে করেই নিয়ে আসছি। নির্ভানার বাবা অদ্দরিদের সাথে কৌশল বিনিময় করে আর বলে, নির্ভানা ছোট তাই বুঝেনি বাবা, তা কেমন আছো আর ইউএস থেকে কবে ফিরলে দেশে তুমি? অদ্দরিদ বলে, আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল, এই মাস 6-এর আগেই ফিরেছি। কিন্তু তার দৃষ্টি নির্ভানার দিকে। নির্ভানা নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখে সে এখনো রাতের ড্রেস পরা আর হাতে ব্রাশ। কিন্তু নির্ভানা এবার অদ্দরিদকে ঠিকই চিনতে পেরেছি। কিন্তু সবাই বরাবরই অদ্দরিদকে হৃদ বলে ডাকত, আর তাই নির্ভানাও হৃদ ভাইয়া বলেই ডাকত। কিন্তু হৃদ অনেক পাল্টে গেছে। নির্ভানার মতে হৃদ আরও রাগী হয়ে গেছে। আগে তো বাঘের মতো ভয় পেত, এখন বাঘ সিংহ দুইটা একত্রে হয়ে সিংবাঘ হয়ে গেছে। নির্ভানা যাওয়ার সময় তার মার দিকে একবার তাকিয়ে আবার উপরে চলে যায়। আর অদ্দরিদের মাথায় ঘুরপাক খাচ্ছে, এর মানে নির্ভানাই জাহ্নবী? কত বড় হয়ে গেছে জাহ্নবী! আগে তো সামির ওকে জাহ্নবী ডাকত, একরকম অদ্দরিদের বাসার সবাই নির্ভানাকে জাহ্নবী ডাকে। অদ্দরিদ কি মনে করে আপনা আপনি একটা চওড়া রহস্যময়ী হাসি দিল। নির্ভানা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতে হতে বলে, এই কুতুব মিনারই তাহলে আমার সেই ছোটবেলার হৃদ ভাইয়া। ভাবা যায়, কিন্তু সে তো হঠাৎ উধাও হয়ে গিয়েছিল, তা এখন কই থেকে বেরিয়ে আসলো সে? জাগগি, কিন্তু আজকে তোমাকে বাগে পেয়েছি, তোমাকে এমন টাইট দিব না যে আর আমার সাথে, এই নির্ভানার সাথে পাঙ্গা নিতে আসবে না। কিন্তু আম্মু? যা খুশি বলুক, কিন্তু আমি আমার অপমানের বদলা ঠিকই নিব। বলেই নিচে নামার সময় দেখল অদ্দরিদ, সামির, অরিন, তার মা বাবা সবাই একসাথে গল্প করছে। নির্ভানা বাঁকা হাসি দিল আর নিজের রুমে গিয়ে তার হেয়ার ওয়েল নিয়ে পা বাড়ালো গেস্ট রুমের বাথরুমের দিকে। নির্ভানা সেখানে গিয়ে দেখে অদ্দরিদের ড্রেস, তারপর সে ওয়াশরুম গিয়ে দরজার সামনে তেল ঢেলে দিল। ব্যাস! কিন্তু এতেও যেন নির্ভানার শান্তি হলো না। সে ওয়াশরুমের ভিতরে গিয়ে আর তেল মেঝেতে ঢেলে দিল।
আর মনে সুখে নাচতে নাচতে আসার সময় বাই মিস্টেক নিজে তেলে পা পিছলে পড়ল। আর হালকা চিৎকার দিয়ে বলে, আম্মুই, আহহ। নির্ভানা, তুই কি এই কুতুব মিনারটার মতো কানা হয়ে গেলি নাকি? তোরও চশমা লাগবে? ভুর, আমার কোমরটা গেল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে হয়তো। নির্ভানা কোন মতে উঠে দাঁড়ায়, কিন্তু তাল সামলাতে না পেরে আবার ছিটপাটান খেয়ে নিচে পড়ে যায়। এইবার নির্ভানা অনেক সাবধানে উঠে গেস্ট রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু কোমরে বেশ ব্যথা লেগেছে। নিজের রুমে গিয়ে মুখ খুঁজে সেটা কোনো রকম কোমরে লাগালো, এখন বেশ ভালো লাগছে। একটু পরই সামির আসে নির্ভানার রুমে আর বলে, কি জলহস্তি খাবি না? নির্ভানা রেগে তার পাশে থাকা কুশনটা ছুঁড়ে মারে সামিরের দিকে আর চোখ বন্ধ করে জোরে চিৎকার করে বলে, দেখ ভাইয়া, আমি জলহস্তি না জানবি। আর আমি এখন আগের মতন নাদুস নুদুস নেই। আর এখন আমি অনেক বড় হয়ে গেছি, বুঝছিস? নির্ভানা চোখ মেলে দেখে কুশনটা অদ্দরিদের হাতে। আর সামির দাঁত বের করে হাসি দিয়ে বলে, তুই মুটি হস কিংবা পাতলি, আমার জন্য তুই জলহস্তি। নির্ভানা আর নিতে পারল না, কিন্তু বিছানা থেকে উঠতে গেলেও কোমরে ব্যথা অনুভব করে। আর ফুস করে বিছানায় শুয়ে পড়ে। আর বলে, কারো রুমে আসার আগে যে নক করা লাগে সেটা জানিস না? বের হো রুম থেকে, আমি খাবো না। অদ্দরিদ বেশ বুঝতে পারছে কথাটা নির্ভানা তাকেই বলেছে। অদ্দরিদ অন্যদিকে তাকিয়ে কুশনটা ছুঁড়ে মারল নির্ভানার দিকে। আর নিজের আসমাটা ঠিক করে নিয়ে বলে, যদি কেউ দরজা খুলে বসে থাকে তাহলে কি বুঝবো আমরা? সামিরও অদ্দরিদের কথায় তাল মিলিয়ে সায় দিল। নির্ভানা বলে, আমি খাবো না, তোমরা যাও। সামির অদ্দরিদকে বাইরে যেতে বলে ভাই বোনের কথা ভেবে অদ্দরিদও চলে গেল। আর সামির নির্ভানার পাশে বসে বলে, কি হয়েছে তোর? আম্মু বলল কালকে রাতে খাসনি, কারণ কি? নির্ভানা একটু কষ্ট করে বসে বলে, কারণটাকে তাকেই জিজ্ঞেস কর। আর তখনই জোরে চিৎকার শোনা যায়। নির্ভানা তো সেই খুশি, হয়তো বাথরুমের আইস হকি খেলতে গিয়ে পড়েছে, কি যে মজা। অদ্দরিদের চিৎকার শুনে সামির রুম থেকে বেরিয়ে গেল, আর সাথে নির্ভানাও। কিন্তু রুমে গিয়ে নির্ভানা দেখে অদ্দরিদের চিৎকার শুনে সামির দৌড়ে যায়, আর তার পিছন পিছন নিজের ওড়না ঘোরাতে ঘোরাতে আর মনে মনে গান গাইছে অরিন। আহা আজ কি আনন্দ ফ্লোরে তেলে, আহা আজ কি আনন্দ। তারপর নির্ভানা আর সামির যা অদ্দরিদের রুমে যেয়ে দেখে অদ্দরিদ ওয়াশরুমের দরজার সামনে চিৎপাটাং করে নিচে পড়ে আছে। সামির বলে, পড়লি কিভাবে তুই? নির্ভানা বলে, ফ্লোরকে সুইমিং পুল মনে করে ঝাঁপ দিয়েছে রে। সামির চোখ পাকিয়ে এক প্রকার দৌড়ে যায় অদ্দরিদের কাছে, কিন্তু অসাবধানতার জন্য সেও ধপাস করে পড়ে যায়। নির্ভান তো সেই খুশি, কারণ সামিরও একটু আগে তাকে জলহস্তি বলেছে, তাই সামিরের জন্য খারাপ লাগলেও সে মনে মনে বেশ খুশি। নির্ভান উপরের দিকে তাকিয়ে মনে মনে বলে, আহ আল্লাহ, তুমি এত ভালো কেন? একটা চাইলাম আর একটা ফ্রি দিয়ে দিলা, এতগুলা ভালোবাসা। সামির কোনরক উঠে অদ্দরিদকে তুলে উঠায়। নির্ভানুর ঠোঁট চেপে হাসিটা সামির না দেখলেও অদ্দরিদের চোখের আড়াল হয়নি। সে ঠিকই বুঝতে পারছে এটা আর কারোই না, নির্ভানার কাজ। সামির বলে, এখানে তেল আসলো কোথায় থেকে? নির্ভানা একটা ঢুক গিলে। অদ্দরিদ এবার নিশ্চিত এটা নির্ভানারই কাজ। অদ্দরিদ বলে, দেখ কোন বাদর এসে ঢেলে দিল কে জানে। নির্ভানা অদ্দরিদের কথায় বুঝতে পারল সে ধরা পড়ে গেছে। তাই সে সামিরকে বলল, ভাইয়া ছাড়ো তো, খাবা চল। নতুন হাঁটা শিখার সময় একটু আদটু সবাই পড়ে। ইনডিরেক্টলি অদ্দরিদকে খোঁচা মারে। সামির বলে, তোর চুপ করবি?
আর নির্ভানা এটা তো তোর কাজ না? নির্ভানা থতমত খেয়ে বলে, মম, আমি কি করে করব, আমি তো তোমার সাথেই ছিলাম। সামির আর কিছু বলল না। নির্ভানাকে সামির অদ্দরিদকে বলে, নিচে চল খাবি। অদ্দরিদ বলে, দোস্ত আমার পক্ষে নিচে নামে সম্ভব না, আমার পিঠে খুব লেগেছে। আহোহ। সামির বলে, থাক তাহলে আমি তোর খাবার উপরের পাঠিয়ে দিচ্ছি। অদ্দরিদ বলে, ওকে। সামির রুম থেকে বেরিয়ে যায় নির্ভানাকে নিয়ে। নির্ভানা পিছনে তাকিয়ে দেখে অদ্দরিদ তাকিয়ে আছে তার দিকে। নির্ভানাকে দেখে চোখ মেরে দেয় অদ্দরিদ, আর তা দেখে চমকে যায় নির্ভানা। চোখ ফেলে সে তা দেখে অদ্দরিদ মুচকি হাসি দেয়। নির্ভানা ভেঙচি কেটে। অদ্দরিদ ইশারায় হাপপ বলে, কোনো খারাপ জিনিস দেখব না, মাথাটা নিচে তলাটা উপরে এমন মুখ। নির্ভানা নিজের 2 আঙুল দিয়ে নিজের চোখের সামনে রেখে সেটা আবার অদ্দরিদের দিকে তাক করে। তার মানে সে দেখে নিবে তাকে। অদ্দরিদ এক ভ্রু উঁচু করে বাঁকা হাসি দিয়ে, যার মানে সেও প্রস্তুত। তারপর নির্ভানা সামনের দিকে ফিরে যায়। আর অদ্দরিদ ভাবে কিভাবে রিভেঞ্জ নেওয়া যাবে। নিচে নেমে সামির একটা সার্ভেন্টকে বলে অদ্দরিদের খাবার উপরে দিয়ে আসতে। নির্ভানুর আম্মু বলে, কেন রে, কি হয়েছে? তারপর সামির সব বলে। আর কিছু বলে না নির্ভানার আম্মু। সে তো অবাক। নির্ভানা এখনো তার সাথে কোনো কথা বলছে না। কালকের জন্য তার অনেক খারাপ লাগছে, কিন্তু কি করার, সে তো নির্ভানার ভালো চায়। নির্ভানাকে খুশি করার জন্য আজ সব তার পছন্দের খাবার রান্না করা হয়েছে। কিন্তু নির্ভানা সেগুলো মুখেও দিল না। চুপচাপ রান্নাঘরে গিয়ে একটা সার্ভেন্টকে বলে সে পাস্তা খাবে, আর তারাও তার জন্য পাস্তা রান্না করে দেয়। সবাই নিজের মতো খাচ্ছে। আর নির্ভানার মা দেখছে মেয়ের কাহিনী। অপরদিকে অদ্দরিদ নির্ভানার রুমে যায়। তারপর তার পড়ার টেবিল থেকে একটা পার্মানেন্ট মার্কার নিয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে। দেখে অনেক কসমেটিক্স, তাই সে খুঁজে দেখে একটা ফেস ওয়াশটা দেখে বাঁকা হাসি দিয়ে সেটা খুব সাবধানে সেটার সাথে, আর ফেস ওয়াশ ব্ল্যাক হওয়ার কারণে সেটা বোঝা যায় না। তারপর অদ্দরিদ রুম থেকে বেরিয়ে যায়। খাওয়া শেষ করে নির্ভানা নিজের রুমে যাচ্ছিল, তখনই কি মনে করে অদ্দরিদকে একটু দেখতে যায়। দেখে উভয়ে শুয়ে আছে। হয়তো ব্যথাটা বেশ লেগেছে পিঠে। কিন্তু পরক্ষণেই অদ্দরিদের করা ব্যবহারগুলোর কথা মনে পড়তেই রেগে বলে, ভালো হইছে, বেশ হইছে। আমার সাথে পাঙ্গা নিয়েছো তুমি অদ্দরিদ। আমার সাথে, নির্ভানার সাথে। বুঝো মজা এবার। বলেই চলে যায়, কিন্তু নিজের রুমে না, অরিনের রুমে। অরিন কার্টুন দেখছিল। নির্ভানা গিয়ে বলে, অরিন সবুজ ঘাসের ফড়িং, কি করিস তুই? ওমা কার্টুন দেখিস, আমিও দেখব। সরসর। বলেই অরিনের সাথে বসে পড়ে। আর অরিন বলে, নির্ভানা লক্ষিন্দরের ভাঙা ভেলা, তুই একটা গাধা। দেখছিসই তো কি করছি, জিজ্ঞেস করছি কেন তাহলে? নির্ভানা বলে, 1000 বার কর্মু, অর্নি সবুজ ঘাসের কালা ফড়িং। অরিনও বলে, নির্ভানা লক্ষিন্দরের ভাঙা ভেলা। নির্ভান বলে, মুড অফ কেন? অরিন বলে, এমনি কিছু না। নির্ভানা বলে, যা আমার জন্য কফি করে নিয়ে আয়। কফি খেতে ইচ্ছে করছে আমার। অরিন বলে, তোর মাথা ঠিক আছে? এই ভর দুপুরের কেউ কফি খায়? নির্ভানা বলে, হ্যাঁ আমি খাই। অরিন বলে, যা বানিয়ে খা। নির্ভানা ভেঙচি কেটে ছেলে যায় নিচে। আসলে সেও কফি খাবে না, তার বোন অরিনকে জ্বালানোর জন্য এমনটা করেছে। কড়া রোদটাও। নির্ভানা বাগানে যায়, কিন্তু বেশি সময় থাকতে পারে না। চলে আসে নিজের রুমে, দেয় এক ঘুম। রাত 10টার দিকে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো নিজের রুমে চলে যায়। একটু পরই নির্ভানা দৌড়ে উঠে ছাদে। এটা তার নিত্যদিনের কাজ।
যেয়ে দেখে মাদুর বিছিয়ে সবাই মানে অদ্দরিদ, সামির আর অরিন বসে আছে। আর সামির গিটারে টুংটাং সুর তুলছে। নির্ভানকে দেখে সামির বলে, আরে নির্ভানা, আয় বসো। তারপর নির্ভানা গিয়ে বসে পড়ে অরিনের পাশে। সামির বলে, অনেক দিন তোর গান শোনা হয় না রিদ, একটা গান গাতো। অদ্দরিদ বলে, না রে, আজকে না, অন্য কোনো দিন। নির্ভানা বলে, পারলে তো গাইবে। এই অরিন, উঠো, ঘুমে তো পড়ে যাবি, স্কুল আছে কালকে তোর। বলেই অরিনকে তুলে নিল আর অদ্দরিদ বলে, হ্যাঁ আমি পারি না, হইছে, যাও এবার। নির্ভানা ভেঙচি কেটে ছেলে যায় অরিনকে নিজের রুমে দিয়ে। নিজে নিজের বেকনিতে চলে যায়। ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। নির্ভানাদের চলে আসার পর সামির আরও বেশ কয়েকবার বলার পর অদ্দরিদ রাজি হয়ে যায় গান গাইতে। সে গলা ঝেড়ে গাইতে লাগল, মন আমার তোর কিনারে, হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। মন আমার তোর কিনারে, হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়ব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। আমি যেতে পারি, হেসেই পেরোতে পারি অনেক অনেক অতল, তোর কথা ওঠে আমার কপালে জোটে, দারুণ খুশির দল। কে তুই বল, কে তুই বল। তারপরের দিন সকালে অদ্দরিদ যখন ঘুম থেকে উঠে দেখে তার মুখে কালো কালো কি যেন লাগানো, বেডশিটেও অনেকটা লেগে গেছে। অদ্দরিদ তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে ছুট লাগায়। দেখে তার মুখ কালো হয়ে আছে, পানি দিতেই বাবালস বের হতে লাগে। অদ্দরিদ ভালো করে মুখ ধুয়ে দেখে তার মুখ কালো হয়ে আছে। অদ্দরিদ বুঝতে পারল এটা জাহ্নবীর কাজ, তাই সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দেখে জাহ্নবী বেডে বসে বসে চকলেট খাচ্ছে আর টিভি দেখছে। অদ্দরিদ গিয়ে রুমের দরজা লাগিয়ে দেয় আর দাঁড়ায় জাহ্নবীর সামনে। জাহ্নবীর কোনো তালবোধ নেই, সে তার মতো টিভি দেখছে। ডিস্টার্ব হওয়ার জন্য সে অদ্দরিদকে বলে, এই সরেন তো, সাকিব এখনই ছক্কা মিটাবে। অদ্দরিদ টিভিতে তাকিয়ে দেখে ফুটবল খেলা চলছে। তা দেখে অদ্দরিদ বলে, পাগল নাকি তুমি, চলছে ফুটবল, তুমি বলছো ক্রিকেট। জাহ্নবী বলে, আমি জানি, আপনি যেন সরে দাঁড়ান তাই বলেছি। আর ওমা, আপনার মুখ এমন কালো কালো দেখাচ্ছে কেন? নিশ্চিত মুরগি চড়ি করতে গিয়ে মুখ কালো করে এসেছেন, ছি ছি। অদ্দরিদ বলে, আমি ভালো করেই জানি এটা তোমার কাজ। কি করেছ আমার সাথে? জাহ্নবী বলে, আপনি যেই স্পেশাল ফেস ওয়াশটা আমার জন্য তৈরি করেছিলেন সেটা। অদ্দরিদ না জানোর ভান করে বলে, আমি। জাহ্নবী বলে, হ্যাঁ আপনি, যাই হোক, এখন আমার তৈরি হতে হবে। দেখতে আসবে আমাকে আজ? দেখতে আসবে কথাটা শুনে যেন অদ্দরিদ আকাশ থেকে টপকালো। কি বলছেটা কি? ছোটবেলা থেকে যার জন্য মনে একটু একটু করে স্বপ্ন বুনে এসেছে তাকে আজ দেখতে আসবে। সেটা শুনে যেন তার পায়ের নিচের জমি কেউ করে নেয়। জাহ্নবী যখন ক্লাস 8-এ পড়ার সময় অদ্দরিদ তাকে প্রথম দেখে, তখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে ছাত্র। জাহ্নবীকে দেখে তার মনে উকি মারে অনেক রং, আকাশের সেই 7 রঙের রংধনুর মতো। কিন্তু তখন যদি সে তাকে কিছু বলতো তাহলে তার পড়া লেখায় সমস্যা হতো। আর তাদের প্রায় দেখা হতো, কিন্তু ইন্টার শেষ করার পর পাড়ি জমায় সে ইউকেতে নিজের স্টাডি শেষ করে। তারপর দেশে ফিরে আসে। আর তারপরের দিন সে বের হয় রাতে লিংক ড্রাইভে। তখনই দেখে একটা মেয়ে ফোন হাতে রাস্তা পার করছে, কিন্তু আশেপাশে তার কোনো তাল নেই।
অন্ধকারের জন্য অদ্দরিত তার চেহারাটা দেখতে পারছিল না, কিন্তু মেয়েটাকে দেখার একটা উৎসুক করছিল তার মনটা। দেখেও নেয়। মেয়েটা যেমন সুন্দর কিন্তু ব্যবহার আস্তাগফিরুল্লাহ। অদ্দরিত জাহ্নবীকে দেখে তার সেই ছোটবেলার প্রেয়সীর কথা মনে পড়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে। তারপর ভার্সিটিতে জাহ্নবীকে আবার দেখে তার রাগী চোখে তাকানো, বকবক করা অসম্ভব রকম টানত তাকে, কিন্তু কি করার। কিন্তু কাল রাতে যখন সে আর সামির জনবিদের ছাদে যায়, দেখে একটা মেয়ে বসে আছে রেলিংয়ের উপর। আর তাকে দেখেই সে বুঝতে পেরেছিল এটাই তার প্রেয়সী। কিন্তু সে বারবার চোখের জল মুছতেছিল, তাই দেখে অদ্দরিত সামিরকে বলে সে খুব ক্লান্ত তাই। আর গেস্ট রুম অদ্দরিতকে দেখিয়ে দিয়েছিল। তারপর সে নিজের রুমে আসলেও ঘুম আসে না। তারপরে দিন দুপুরের দিকে সে জাহ্নবীকে দেখতে পায় আর বুঝে নেয় এটাই তার ভালোবাসা। ইউকেতে গিয়ে সামিরের সাথে কথা হলেও কখনো জাহ্নবীর সাথে কথা হয়নি। স্বপ্ন ছিল দেশে ফিরে জাহ্নবীকে নিয়ে নিজের অনুভূতি পরিবারের সাথে শেয়ার করবে, কিন্তু তা আর হলো কই। তারপর জাহ্নবী রেডি হতে চলে যায়, সে বরাবরই বিয়ে পাগল বউ সাজার খুব ইচ্ছে তার। অদ্দরিদের দুনিয়াটা যেন নিমেষেই উল্টে যায়। এই তো কিছু সময় আগে নিজের প্রিয় মানুষটাকে দেখল, কিন্তু কিছুই বলতে পারে না। অদ্দরিদ চলে যেতে চাই সামির উইদিন বলে। আজ নির্ভানাকে দেখতে আসবে, তাই সে যেতে পারবে না। তাই সেও যায়নি। মনে মনে একটা আশা নিয়েছিল যদি কোন মিরাক্কেল হয়, কিন্তু না। উইদিন ছেলের পরিবার নির্ভানকে পছন্দ করে যায়, আর তার 4 মাস পরেই নির্ভানার বিয়ে হয়ে যায়। অদ্দরিদ অনেক কেঁদেছিল তার বিয়ের দিন, কিন্তু মুখ দিয়ে টু শব্দ উচ্চারণ হয়নি। নিজের বাবার বন্ধু, বেস্ট ফ্রেন্ডের বোন, নিজের প্রিয় মানুষ সব মলিয়ে এসেছিল, সম্পর্কের মায়াজালে অব্দ ছিল। আজ প্রায় 9 বছর পর আবার দেখা, কারণ আজ অদ্দরিদের একটা বিজনেসের এক বড় প্রাপ্তি। সে এখন একজন সফল ব্যবসায়ী। তার নাম ডাকযশ, খ্যাতির কোনো কমতি নেই। কিন্তু কমতি একটাই, তার নির্ভানা নেই তার কাছে। নির্ভানা আসছে সাথে তার হাজবেন্ড, অনেক হ্যাপি একটা ফ্যামিলি, আর কোলে নির্ভানার 4 বছরের একটা মেয়ে। সামির আসে সাথে তার বউ। অরিন আসতে পারেনি, ভার্সিতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। তারপর নির্ভান গিয়ে দাঁড়ায় অদ্দরিদের সামনে। পরনে তার একটা কালো শাড়ি, চুলগুলো খোলা, চোখে গাঢ় কাজল। সবাই তাকে শুভেচ্ছা দিতে আসছে। সে এসে অদ্দরিদকে শুভেচ্ছা জানিয়ে পার্টির সবার সাথে কথা বলে, কিন্তু অদ্দরিদ শুধু তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করেই লাইট অফ হয়ে যায়, আর একটা ব্লু লাইটের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে অদ্দরিদ বলে, আজ আমি কিছু বলতে চাই। সবাই অনেক এক্সাইটেড হয়ে আছে। অদ্দরিদ বলতে লাগে, আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে ছাত্র, তখন একটা ছোট মেয়ের প্রেমে পড়ি। মেয়েটা জানতো না, কিন্তু পড়ালেখা আর তাকে নিজের করে পাওয়ার জন্য ইউকেতে চলে যাই। উদ্দেশ্য নিজেকে পারফেক্ট করে গড়ে তার কাছে বিয়ের প্রস্তাব দিব, কিন্তু না। দেশে আসার পর পর তার বিয়ে হয়ে যায়। আমার সেই অভক্ত কথাগুলো আমার মাঝেই জমা হয়ে থাকে। আজ এই গানটা শুধুই তোমার জন্য আমার প্রিয়সী। অন্যদিকে নির্ভানার না জানা সত্ত্বেও মনের ভিতরটা এলোমেলো হয়ে গেছে। কেনে যেন খুব খারাপ লাগছে। অদ্দরিদ ঠোঁট চেপে হাসি দেয়, গাইতে লাগল, সবই বুঝি, তবু অবুঝের মতো তোমায় খুঁজি, নিয়ে হারানোর ক্ষত আজও ভাবি, কেন বেদনার মতো হৃদয়ে আঁকি, নীল প্রজাপতি শত, ফেরাতে পারিনি আমি, পারিনি তোমার হতে, তুমি তো গিয়েছো চলে দ্রুতলয়ে আলোর পথে। সবই বুঝি, তবু অবুঝের মতো তোমায় খুঁজি, নিয়ে হারানোর ক্ষত, নীল প্রজাপতি শত। গানটা অদ্দরিদ চোখ বুঝে গায়ে, চোখ বেয়ে তার পানি পড়ছে। সবাই চুপ। নির্ভানা তো কান্না করে দিয়েছে।
তার মেয়ে অনন্যা তার চোখ মুছে দেয়। পার্টির শেষের দিকে জাহ্নবী যায় অদ্দরিদের কাছে। সে বেলকনির দিকে যাচ্ছিল, হাতে ড্রিঙ্কস। জাহ্নবী গিয়ে বলে, হৃদ। অদ্দরির পিছনে তাকিয়ে নির্ভানা মুচকি হাসি দিয়ে বলে, হুমম বল। নির্ভানা বলে, চলেন ওই বোলেকনিতে গিয়ে কথা বলি। অদ্দরিদ চুপচাপ যায়। নির্ভানা বলে, একটা কথা জানার ছিল। অদ্দরিদ বলে, হুমম বল। নির্ভানা বলে, আপনি যে মেয়েটার কথা বললেন কে সে? অদ্দরিদ বলে, লাভ কি জেনে? নির্ভানা বলে, বলবেন না আমায়? অদ্দরিদ বলে, যদি বলি তুমি সে। নির্ভানা মুহূর্তের মাঝে থম হয়ে যায়। নির্ভানা ধীর কণ্ঠে বলে, আমি? অদ্দরিদ বলে, হুমম তুমি। বলেই চলে যায় সেখান থেকে। পার্টি শেষে নির্ভানা বাড়ি যাওয়ার পর তার হাজবেন্ড রেদওয়ান বলে, অদ্দরিদ যাকে ভালোবাসে সে অনেক লাকি, তাই না? নির্ভানা বলে, হয়তো হ্যাঁ, হয়তো না। তার হাজবেন্ড কিছু বলতে চাইলে সে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর রেদওয়ান তাকে আগলে নেয় নিজের সাথে। কিন্তু আজ নির্ভানার মনে শান্তি নেই। অদ্দরিদ চেয়ে আছে আকাশ পানে। আর বলতে লাগে, রাত জাগা পাখি তুমি। আমি শিশিরে ভেজা সকাল। নীল আকাশের নীল রং তুমি। পূর্ণিমা রাতের চাঁদ। সেই চাঁদ দেখেই না হয় পার করব আমি সারাত। নিস্তব্ধতার ছায়ার ভাঁজে তোমাকেই খুঁজি। ভালোবাসি বলেনি বললেও আজও ভালোবাসি। ভালোবাসার 7 রঙের মাঝে আমার ভালোবাসার রং কালো। পারলে খুঁজে নিয়ে সেই কালো হওয়ার কারণ। শহর জুড়ে বৃষ্টির আহজারি। তোমার কাছে নিলাম ঠাই। প্রতিটা বৃষ্টিকণা সাক্ষী থাকুক। আমি শুধু তোমায় চাই। 7 রঙের রংধনু তুমি। গধূলির বিকেল, চারদিকে শুধুই আনন্দ। তার মধ্যেও তোমারই রেশি বেশ। সমাপ্ত।